এপিসোডের প্রথমে আমরা জেরিমকে দেখতে পাই আর চাউমিনকে দেখতে পাই। ও তো চাউমিনের অনেক কাছে চলে যায় আর বলে তোমার চোখটা বন্ধ করো। তখন ওর কলিগের কথা ওর মনে হয়, ছেলেটা ওকে বলেছিল সে যদি তোমাকে কোনো বাধা না দেয় তাহলে বুঝবে তার ভিতরে তোমার জন্য ফিলিংস আছে আর সে তোমায় পছন্দ করে। ও এগুলোই ভাবতে থাকে আর চাউমিন তো সত্যিই চোখ বন্ধ করে ফেলে। আর এরপর ও তো ভাবতে থাকে এখন এটা করতে দেওয়া যাবে না, তাহলে ও বুঝে ফেলবে। তারপর ও তো তাড়াতাড়ি ওর মুখটাকে সরিয়ে নেয়, বলে এগুলো কি করছো? তখন যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এগুলো করে কি লাভ হবে? তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? তখন ও তো মনে মনে ভাবতে থাকে তাহলে হয়তো ওর উপর কোনো ফিলিংস নেই আর এই জন্য মুখটা সরিয়ে নিয়েছে। তখন এদিকে চাউমিন তো বলতে থাকে এগুলো ভেবে এখন কি হবে, তোমার তো এখানে যাওয়া উচিত আর প্রস্তুতি নেওয়া উচিত, ভালো ড্রেস আপ নিয়ে তোমার তো ডোহংয়ের সাথে দেখা করা উচিত। এটা বলতে গিয়ে ও তো ওর অনেক কাছে চলে যায় আর ও তো স্মাইল করতে থাকে, বলে আমি তোমায় হেল্প করব, তোমায় শপিং করাবো। এটা বলে ওকে নিয়ে শপিং করতে যাচ্ছিল। তখন ওইখানকার সবাই তো ওদের দুজনকে দেখতে থাকে আর বলতে থাকে ওরা দুজন হয়তো ডেট করছে, হয়তো ডিনারে যাবে। এরপর আমরা দেখি ওরা দুজন তো শপিং করতে আসে। চাউমিন তো বলতে থাকে আজকে শপিংয়ে সব খরচ আমার, তোমার যা পছন্দ তুমি নিয়ে নাও আর আজকে সব টাকায় আমি পে করব। তোমার সিন্ড্রেলা হতে আমি তো তোমায় হেল্প করব, এটা তো প্রমিস করেছিলাম। আর তখন ও তো বলতে থাকে এগুলোর কি দরকার আছে, এগুলো না করলেও চলবে, আমি এমনিতেও অনেক বেশি কিউট, তাই এগুলো করার কোনো দরকার নেই। জেরিম তো কিউট হওয়ার পোজও দিতে থাকে। তখন ও তো বলে এগুলো বলে লাভ নেই, নতুন ড্রেস কিনো আর আরও কিউটনেস বাড়াতে হবে তোমার, এইরকম গেলেই চলবে না। এরপর আমরা দেখি জেরিম তো বলে আমার যা আছে তাই পরেই যাবো, আর কি স্টাইলিস্ট হয়ে দাঁড়িয়ে থাকবো ঠিক এরকমটা, এমনিতেই আমায় দেখে ফিদা হয়ে যাবে। তখন ও তো বলে এইসব চিন্তা বাদ দাও আর এখান থেকে তাড়াতাড়ি শপিং করে নাও, টাকা তো তোমার দেওয়া লাগবে না, সব টাকা আমি দিয়ে দিব। ও তো বলে ঠিক আছে, যেহেতু তুমি দেবে তাহলে শপিং আমি করেই নিই। এরপর ও তো একটা নীল কালারের ড্রেস পরে আসে যেটা খুবই ঝকমকা ছিল। ও তো বলে এটা মাইনাস, তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, এটা মোটেও পারফেক্ট নয়। এরপর আমরা দেখি জেরিম তো ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে আসে, যেটা দেখে ও তো একেবারে হতাশ হয়ে যায়, বলে এটা জেন্টস, এটা পরা যাবে না, এটা দেখে মনে হচ্ছে তুমি একটা ফ্যাশন শোতে যাচ্ছ। এরপর আমরা দেখি ও আবার একটা ড্রেস পরে আসে যেটা অনেক বেশি ঝকমকা ছিল। এরপর এত একটা টাইট ড্রেস পরে সে তো দাঁড়িয়ে থাকতে পারছিল না। তখন তো চাউমিন বলতে থাকে তুমি তো নিজেই দাঁড়িয়ে থাকতে পারছো না, তাহলে এটা পরে কিভাবে ডেটে যাবে? আমি জানতাম তুমি এরকম উদ্ভট ড্রেসই পছন্দ করবে, এই জন্য আমি কিছু ড্রেস আগে থেকেই চুজ করে রেখেছিলাম, এগুলো তুমি নিয়ে যাও। আর আরও কিছু ড্রেস আছে যেগুলো আমি প্যাক করে নিচ্ছি। এরপর আমরা দেখি ওতে ড্রেসগুলো নিয়ে নেয় আর শপিংয়ে সব টাকা তো চাউমিন পে করে দেয়। এরপর আমরা দেখি ও তো একটা ট্যাক্সি ডেকে নেয় আর ওইখানে বলে তুমি ভিতরে উঠে পড়ো। তখন ও বলতে থাকে এখানে তো জায়গায় হবে না। তখন আমরা দেখতে পাই যে চাউমিন তো অনেক বেশি শপিং করে ফেলেছে, ওর জন্য সবকিছুই নিয়েছে। এরপর আমরা দেখি গাড়ির মধ্যে ওকে বসিয়ে দিয়ে বলে সব এটে যাবে, তুমি এতটাও মোটা নয়। এরপর আমরা দেখি সবগুলো ও গাড়ির মধ্যে দিয়ে দেয়। আর এরপর চাউমিন বলে আমার দিকে দেখো আর খুব স্টাইলিশড হয়ে ওইখানে যাবে, কোনো উল্টোপাল্টা কথা বলবে না, আর কোনো কিছু হেল্প লাগলে আমায় বলবে, আমি তোমায় হেল্প করে দিব, আর কিছু দরকার হলে আমায় অবশ্যই জানিয়ে দিও। এরপর আমরা দেখি ও তো দরজা বন্ধ করে দেয় আর ওইখান থেকে জেরিন তো চলে যায়। এরপর আমরা চাউমিনকে দেখতে পাই, ওর তো মনটা খারাপ হয়ে যায়। এদিকে ও গায়ের মধ্যে চিন্তা করতে থাকে যে ওকে হয়তো চাউমিন পছন্দ করে না, না হলে ডোহংয়ের সাথে দেখা করার জন্য ও শপিং করতো না। এরপর ও ব্যাগের মধ্যে একটা চিরকুট দেখতে পাই যেখানে চাউমিন বলেছে যে কোনো টেনশন করো না আর ঠিকভাবে যেও। ও তো এটা দেখে আরও রাখতে থাকে যে আমার জন্য তো কোনো ফিলিংসই নেই, তাহলে এগুলো করার কি দরকার আছে, তার যদি ফিলিংস থাকতো তাহলে ডুহংয়ের জন্য আমাকে পাঠাতো না। এরপর আমরা চাউমিনকে দেখতে পাই, ও তো ওর অফিসে ছিল কিন্তু ও তো ভীষণ মন খারাপ করেছিল আর বারবার শুধু জেরিমের কথাই ভাবছিল। এরপর আমরা দেখি ও তো চিন্তা করতে থাকে ডুহংকে ওর সাথে উল্টোপাল্টা কিছু করে বসবে কিনা, ও একা একা মেয়ে মানুষ গিয়ে কি করবে আর কেনই বা
জেরিমকে স্টুডিওতে ডেকেছে, যদি উল্টোপাল্টা ওর সাথে করে বসে। আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরও বরং আমি ওকে অতগুলো শপিং করে দিলাম, আমার তোকে আটকানো উচিত ছিল। আর আমি তো ওকে পাঠিয়ে দিলাম, ও তো এগুলো ভাবতে থাকে আর মন খারাপ করতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওইখানে ওকে কল্পনা করে, সেখানে তো চারিন চলে এসেছে। আর ওকে এসে বলছে এখন এগুলো ভেবে কি হবে, আমি তো স্টুডিওতে যাচ্ছি, আর ওইখানে কতই না আমাদের কি হয়ে যাবে, তুমি এখানে শুধু বসে বসে এগুলো ভাবতে থাকো। এরপর আমরা দেখি চামিন তো চিন্তায় পড়ে যায়, আর ও তো তারপর ওকে ফোন করার চেষ্টা করে। ও যখনই কল ডায়াল করে ও আবারও ফোনটা কেটে দেয়, আর ভাবতে থাকে ফোন করলে ও কি ভাববে যে আমাকে ডোহংয়ের কাছে পাঠিয়ে এখন আবার নিজেই ফোন করেছে। এদিকে জেরিম তো ডুহংয়ের স্টুডিওতে চলে আসে, আর ওকে দেখে ডুহং তো ভীষণ খুশি হয়। আর ও জিজ্ঞেস করতে থাকে তুমি আমাকে এখানে কেন ডেকেছো। তখন ডুহং বলে তোমার সাথে আমার অনেক কথা আছে। এরপর আমরা দেখি ওরা দুজন খাবার খেতে বসে। তখন ডুহং তো বলে আমাদের মনের যা প্রতিভা আছে এটা আমাদের কাজে লাগানো উচিত, আর সেটা যেরকম পরিস্থিতিই হোক না কেন। তখন জেরিম তো বলে আসলে সবসময় সব কিছু হয়ে ওঠে না, আর্থিক অবস্থার জন্যই আমি আমার আর্টটা চালু রাখতে পারিনি, আর এই জন্য এখন আর আর্টও করতে পারছি না। তখন ডোহং তো বলে তোমার আবারও কাজ করা উচিত, তুমি অনেক ভালো আর্ট করো, আর এই জন্য আমি চাই তুমি এই কাজটা আবার শুরু করো। জেরিম তো বলে এটাকে আর আমি করতে পারবো কিনা, আমি তো এখন অনেকটাই ভুলে গিয়েছি, আর আমার তো প্র্যাকটিসও নেই। তখন ও তো বলে তুমি টেনশন করো না, আমি তোমায় হেল্প করব। এরপর আমরা দেখি ডোহং তো উঠে যায়, আর এরপর ও তো কিছু পেপার নিয়ে আসে, আর নিয়ে গিয়ে ও তো সোজা জেরিমের কাছে গিয়ে বসে। এরপর ও তো বলতে থাকে এটা একটা কন্ট্রাক্ট, তুমি এখানে সাইন করো, আর এরপর এখানে আর্টের কিছু কাজ আছে যেগুলো তুমি করবে। তখন ও তো বলে আমি এই কাজগুলো হয়তো করতে পারবো না। তখন ডোহং বলে তুমি পারবে, শুধু নিজের কনফিডেন্সের দরকার, তুমি প্র্যাকটিস করলে আবার আগের মতো আর্ট করতে পারবে। ওর এই কথাগুলো শুনে ওর তো ওর বসের কথা মনে হয়ে যায়। তখন জেরিম বলতে থাকে চামিন বসও এইভাবেই কথা বলে, আর ওনার কথা শুনে এমনিতেই কনফিডেন্স বেড়ে যায়। তখন ওর এই কথা শুনে ডুহং তো রেগে যায়। ডুহং বলতে থাকে তুমি এইভাবে কখনোই আমার সামনে বলবে না। আর এরপর ডুহং তো ওর চেয়ারটা ওর দিকে নিয়ে নেয়, আর ওকে অনেক কাছে নিয়ে নেয়, বলে তুমি কি বুঝো না যে আমি তোমায় পছন্দ করি, তুমি তোমার সিওর কথা আমার সামনে আর কখনোই বলবে না, তোমার সাথে পার্সোনালি কথা বলার জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, আর এরপরেও তুমি তোমার বসের কথাই বলে যাচ্ছ, তাকে তো আমার একেবারেই পছন্দ না। এরপর আমরা চামিনকে দেখতে পাই, ও তো ওর সেক্রেটারিকে হলিডেতেও ডেকে নেয়। তখন ছেলেটা বলতে থাকে আমাকে আজও কেন তুমি মাফ করলে না, আজও কেন আমায় ডেকে নিয়ে এসেছো। ও তো বলে অফিসে কেউই নেই, জেমিনও নেই, এই জন্য আমি তোমাকে ডেকে নিয়ে এসেছি। তখন ও তো বলে ও কোথায় গিয়েছে। চামিন তো বলে যে জেরিম আজ ডুহং এর সাথে দেখা করতে গিয়েছে। তখন ছেলেটা বলে ওই ছেলেটা একেবারেই ভালো না, ডুহং এখানে অনেকগুলো মেয়ের সাথেই ডেট করেছে শুধুমাত্র এখানে মেম্বার হওয়ার জন্য, আর এখন সে তো চারিমকে টার্গেট বানানোর চেষ্টা করছে, কিন্তু ও তো বুঝতে পারছে না। এটা শুনে ও তো বলতে থাকে ঠিক আছে ওর সব কিছু আমার কাছে নিয়ে এসো, ডুহং বিষয়ে সব কিছুই আমি জানতে চাই, আর আমার কার্ড দিয়ে তুমি আজ খাবার খেয়ে নিও, আমি একটা কাজে চলে যাচ্ছি। এটা শুনে ছেলেটা খুশি হয়, আর বলে যে ডুহং বিষয়ে সব কিছু আমি আপনাকে দিয়ে দিব, আপনি কোনো টেনশন করেন না। তবে ছেলেটা খুব একটা ভালো নয়। এরপর আমরা দেখি যে চামিন তো এখান থেকে চলে যায়। এইদিকে ডুহং তো জেরিমের অনেক কাছে চলে আসে, আর ও তো কিস করতে যাচ্ছিল। তখন এটা তো জেরিম বুঝতে পারে যে এত কাছে আসার মানে ওকে কিস করবে, আর তখন ওর পাস্টের কথা মনে হয়ে যায় যে চামিন কিভাবে ওকে কিস করেছিল। ও তো ভাবতে থাকে এটা ঠিক হবে না, আর তখনই জেরিমের পেটের মধ্যে আওয়াজ হতে শুরু করে। ওর ক্ষুধা লেগেছে ভেবে ডুহং বলে ঠিক আছে আগে খাবার খেয়ে নেই, কিন্তু ও তো বলে আমার পেটে তো কোনো আওয়াজ হয়নি, তাহলে আওয়াজটা কোথা থেকে আসলো। এরপর আমরা দেখি ওইখানে তো ওর বড় ভাই থাকে, ডুহংয়ের বড় ভাই ওখানে লুকিয়েছিল। ডুহংয়ের বড় ভাই বলে আমি তো এখানে টাকার জন্য এসেছিলাম, তুমি তো গত মাসে আমায় টাকা দিয়েছো আর তো টাকা দাওনি।
তখন ডোহাং বলে আমি তো তোমায় আগেই বলেছি আমি তোমায় কোনো টাকা আর দিব না। তখন ও তো বলে তোমাদের দুজনের সব কথাই আমি শুনতে পেয়েছি। আর এরপর সে জেরিমকে বলতে থাকে তুমি কার কথা বিশ্বাস করছো, ও তো নিজের মনের কথাই শুনে না। জানো ও একটা নোবেল লিখেছিল আর এটা তো ও পাবলিশ করেনি, কেননা গল্পটা খুবই বাজে ছিল আর তার জন্যই ও এটা পাবলিশ করতে পারেনি। ওর নিজের উপর নিজের কোনো ভরসা নেই আর সে কিনা তোমাকে এত ডায়লগ দিচ্ছে, ওর কথা কিছুই বিশ্বাস করো না। আর ও খুব মেয়েদেরকে পটাতে পছন্দ করে, মেয়েরা কে কে পছন্দ করে এটা ও খুব ভালো করে জানে, তাই ওর কোনো কথাই তুমি বিশ্বাস করো না। এরপর আমরা দেখি এগুলো তো ডুহং চুপ করে শুনতে থাকে আর কোনো প্রতিবাদই করে না। এরপর ওর ভাই তো ওই নোবেলটা দেয়, বলে দেখো এটা ও লিখেছে কিন্তু ও তো এটা পাবলিশ করেনি। এরপর আমরা দেখি এগুলো তো জেমিন শুনতে থাকে। জেরিম এরপর বলতে থাকে যে তোমার ভাই তো কিছু একটা করছে, কিন্তু তুমি কি করছো, তুমি ছোট ভাইয়ের টাকা নিয়ে এরকম ওড়াচ্ছ আর ওকে এসে এভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। ও যাই করুক না কেন ও নিজের মতো নিজে ইনকাম করছে আর নিজের পেট নিজেই চালাচ্ছে আর তুমি তার ঘাড়ের উপরে দিন কাটাচ্ছ। ছেলেটা বলে ওর কথা বিশ্বাস করো না, ও তোমাকে পটিয়ে ফেলেছে। জেরিম তো ডুহংয়ের ভাইকে অনেক কথা শুনিয়ে দেয়। ডুহংয়ের ভাই তো শুধু ওকে একটা কথাই বলতে থাকে যে তুমি ডুহংয়ের থেকে দূরে থাকো, ও কিন্তু তোমাকে ইউজ করবে। এরপর আমরা ডুহংকে দেখি, ডুহং তো ওর ভাইয়ের ওপর চিল্লাতে থাকে আর বলে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও আর কখনই এখানে আসবে না, আমি তোমায় দেখতে চাই না। এরপর আমরা দেখি ওর ভাই তো এখান থেকে চলে যায়। এরপর ডুহং তো ওর সাথে কথা বলতে থাকে। ডুহং ওকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও, কিন্তু জেরিম তো বলে তুমি নিজের আত্মভরসা কেন এরকম ভুলে যাচ্ছ, তোমার মধ্যে অনেক কনফিডেন্স আছে আর তুমি যাই লিখেছো নাকি এটা কেন পাবলিশ করছো না, যে যাই বলুক তুমি এটা পাবলিশ করো, দেখো কি হয়। আমি জানি তোমার ভাইয়ের জন্য তুমি অনেক এম্বারেস ফিল করছো, এটার কোনো দরকার নেই। তখন ডুহং বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি অনেক বেশি এম্বারেস ফিল করছি, তুমি এখান থেকে চলে যাও। ও বারবার শুধু এই কথাটাই বলতে থাকে। তখন জেরিম বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে এটা মনে রেখো এই বইটা তোমাকে পাবলিশ করতেই হবে। এরপর আমরা দেখি জেরিম তো ওকে ওটা দিয়ে ওখান থেকে চলে যায়। ডুহং হাতে বইটা নিয়ে শুধু দাঁড়িয়েই থাকে। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো গাড়ি নিয়ে ডুহংয়ের স্টুডিওর বাইরে দাঁড়িয়েছিল আর ভাবছিল কখন ওইখান থেকে জেমিন বের হবে। জেরিমের অপেক্ষায় ও এখানে ছিল। এরপর আমরা দেখি জেরিম তো ওখান থেকে বের হয়ে আসে আর চামিন ওকে দেখতে পায় আর ভাবে এত তাড়াতাড়ি ও কেন বের হয়ে আসলো। আর এরপর ও তো ওকে ফোন করতে থাকে। এরপর আমরা দেখি যে জেরিম তো দেখতে পায় যে ওরসিও ওকে ফোন করেছে, কিন্তু ও তো ফোনটা রিসিভ করে না। বলতে থাকে এখন ফোন রিসিভ করে কি করব। চামিন হয়তো এটাই জানতে চেয়েছে যে ডুহং আমায় পছন্দ করেছে কিনা, এগুলো জানিয়ে কি হবে। ও এটা ভাবতে থাকে আর ফোনটা তো কেটে দেয়। আর এদিকে চামিন তো ভাবতে থাকে যে ওর ফোনটা কেন জেরিম কেটে দিল, নিশ্চয়ই কিছু করেছে ওর সাথে যার জন্য ওর মন খারাপ। ও তো গাড়ির মধ্যে বসে বসে ওকে দেখতে থাকে আর এগুলো ভাবতে থাকে। এরপর আমরা দেখি ডুহং তো ওর লেখা ওই নভেলটা নিয়ে বসে থাকে আর ভাবতে থাকে যে ও কি করবে। আর জেরিমের বলা কথাগুলো ওর মনে হতে থাকে যে নিজের কনফিডেন্স কখনোই হারিয়ে ফেলো না আর এটাকে তুমি একবার পাবলিশ করেই দেখো, যদি কেউ পছন্দ না করে না করবে, তারপরেও এটা পাবলিশ করা তোমার নিজের একটা দায়িত্ব। এরপর আমরা দেখি ও তো কিছু একটা ভাবতে থাকে আর এরপর ও তো ওই বইটা হাতে নেয় আর নিয়ে ও বইটা তো বুকশেলফের কাছে নিয়ে যায় আর বুকশেলফের মধ্যে বইটা রেখে দেয়। এরপর আমরা চামিনকে দেখতে পাই। ও তো ওর গেটেই দাঁড়িয়েছিল আর ও জেরিমের জন্য অপেক্ষা করছিল যে কালকে কি হয়েছে এই বিষয়ে ও কথা বলবে, আর ও আজ সবার আগে এসেছে। এরপর আমরা দেখি এক এক করে সব এমপ্লয় আসতে থাকে আর ওকে হাইফাই দিতে থাকে, কিন্তু ও তো ওখানেই দাঁড়িয়েছিল শুধুমাত্র জেরিমের জন্য যে কখন সেখানে জেরিম আসবে আর ও আসলে কথা বলতে শুরু করবে। ওর সেক্রেটারিও চলে আসে। এরপর আমরা দেখি জেরিম তো এখানে চলে আসে। জেরিমকে দেখি ও তাড়াতাড়ি জেরিমের কাছে যায় আর জেরিম ওকে দেখে হাই দিয়ে চলে যায়। ও তো কথা বলার চেষ্টা করে কিন্তু জেরিম তো কোনো পাত্তাই দেয় না, জেরিম বরং ওখান থেকেই চলে যায়। আর তখনই সেখানে ডানা চলে আসে। ডানা বলে আমার জন্য অপেক্ষা করছো নাকি, আমি তো ব্রেকফাস্ট করিনি আর এই জন্যই এখানে এসেছি। ও তো বলে তোমার জন্য অপেক্ষা করছি না, কাজ আছে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এরপর আমরা ডানাকে দেখতে পাই। ডানা তো ব্রেকফাস্ট করার জন্য বসে থাকে আর ওর কাছে জেরিম যায়। জেরিম তো কতগুলো খাবার নিয়ে যায় ওর ব্রেকফাস্ট
ব্রেকফাস্টের জন্য। ও বলে যে এখানে বসো, আমার সাথে ব্রেকফাস্ট করো। ও তো বলে আমি ব্রেকফাস্ট করে এসেছি। ডানা বলে তারপরেও এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। এরপর আমরা দেখি ও তো বলে ঠিক আছে, আর ও তো এখানে বসে পড়ে। এরপর আমরা দেখি ডানা তো ওকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি যে সিন্ড্রেলা হতে চাও এর জন্য আমরা সবাই তোমাকে হেল্প করছি, ইভেন আমাদের সিও তোমাকে হেল্প করছে। তুমি এটা কখনোই ভেবো না সে তোমায় পছন্দ করে, যাতে করে সবাই তোমার অ্যাটেনশন দেয়, এই জন্য সে তোমায় কিস করেছে। আর এর জন্য ওকে তো পানিশমেন্ট পেতেই হবে, যেটা আমি ওকে দিব। ও যে তোমায় কিস করেছে এটা কিছু তুমি মনে করো না, আর এটা একদম ফালতু ছিল। তখন ও তো বলে যে না, এই কিসটা যথেষ্ট ভালো ছিল, আর আমি তো অনেক এনজয় করেছি, আর আমার মনে হয় না সে আমার সাথে এরকমটা করতে পারে। এটা শুনে ডানার তো ভীষণ রাগ হতে থাকে। জেরিন তো বলে সে একজন গুড কিসার, আর সে খুব ভালো কিস করতেই পারে। এটা শুনে ডানার আরও বেশি রাগ হয়। ডানা বলে ও আমার ফিয়ন্সে, তুমি এটা কি বলছো, আর এমন কেন কথা বলছো ওর নিয়ে। ও বলে তুমি তো কখনো ওকে কোনো সম্মানই করো না, কিন্তু ও তো খুব ভালো একটা মানুষ। এটা শুনে ডানার আরও রাগ হতে থাকে। এরপর আমরা জামিনকে দেখতে পাই। জামিন তো ওর রুমের মধ্যেই ছিল, আর ও এগুলোই ভাবছিল যে কাল কি হয়েছে, আর ওকে কেন কেউ কিছু বলছে না। আর ও সেক্রেটারির সাথেও এ বিষয়ে কথা বলে। ও সেক্রেটারি বলে হয়তো ওর সাথে ও ডেটিং করছে, তার জন্য এটা হাইড করছে। তখন জামিন তো বলে এটা হতেই পারে না, জেরিম আমার থেকে কিছু লুকোতেই পারে না, ও আমাকে সব কথা নিশ্চয়ই বলবে। আর ডুহাং তো ভালো ছেলে না, তুমি দেখে নিও। এরপর আমরা ডানাকে দেখি, ও তো ওয়াশরুমের মধ্যে ছিল। ওর তো ভীষণ রাগ হচ্ছিল, আর এই জন্য ও সব কিছু ছোড়াছুড়ি করছিল, আর নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছিল। জেরিমের বলা কথা ওর মনে হচ্ছিল যে ও বলেছে যে সে একজন গুড কিসার, আর ও তো তখন রীতিমতো চিল্লাতে থাকে যে আমার ফিয়ান্সি সম্পর্কে ও এই কথাগুলো কিভাবে বলতে পারে। এরপর আমরা জেরিনকে দেখতে পাই, ওর তো ডুহংয়ের কথা মনে হচ্ছিল, আর কিভাবে ওকে বের করে দিয়েছে। আর ডানার কথাও ওর মনে হয়, আর ও নিজেকে অনেক লো ফিল করতে থাকে যে সবাই ওর সাথে কেনই এমনটা করে। আর তখন সেখানে জামিন চলে আসে। জামিন ওর কাছে জিজ্ঞেস করতে থাকে যে ডুহংয়ের সাথে তোমার কি কথা হয়েছে। তখন ও তো বলে আমার হলিডেতে আমি কি করবো এটা কেন আপনাকে বলতে যাব, আর ডুহংয়ের সাথে কি কথা হয়েছে কেন আমি এটা আপনাকে বলবো। ও তো বলে আমি তো তোমায় হেল্প করেছি, তাও তো তুমি আমায় এই কথাগুলো বলতে পারো। ও তো বলে কোনো দরকার নেই, আপনি তো আমার বস আর আমি আপনার এমপ্লয়ার, আর এই জন্য এত ইন্টারেস্ট নেওয়ার কোনো দরকার নেই। আমি গরিব, আর আমার ভাগ্যে কখনোই ভালো কিছু হবে না, তাই আমার মেয়েটার থেকে দূরে থাকার চেষ্টা করুন। সবাই আমাকে একটা খেলনা ভাবে। জামিন তো বলে এরকমটা তো কিছুই নয়, তুমি খুব ভালো একটা মেয়ে, আর তুমি খুবই ফানি, এই জন্য তোমার সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কখনোই তোমাকে ইউজ করিনি, তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে বলেই আমি তোমার কাছে আসি, আর আমার ভালো লাগে। কিন্তু জেরিম তো ওকে বলে দেয় যে ওর মেয়েটার থেকে দূরে থাকার জন্য, বলে আমার থেকে দূরে থাকবেন, আর আমার বিষয় থেকেও দূরে থাকার চেষ্টা করবেন। আমি এখানে কাজ করব, আবার চলে যাব। এরপর আমরা ডানার বাবার ওই দুটো লোককে দেখতে পাই। ওরা তো গায়ের মধ্যে ছিল, আর ওইখানেই খাবার খাচ্ছিল, আর ওরা ডানা সম্পর্কে কথা বলছিল। আমাদের ডানার তো খুব ভালো একটা ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু ওদের মধ্যে কেউ একজন এত ডিস্টার্ব করছে। আর তখনই ডানা তো ওই লোক দুটোর কাছে ফোন করে, আর ফোন করে বলে যে আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আর আমার ভীষণ রাগ হচ্ছে। তখন ওরা তো বুঝতে পারে যে এটা কার জন্য হচ্ছে। এরপর আমরা দেখি ওরা তো ওই হোটেলের মধ্যে ঢুকে, আর সেখানে একজন তো লেডি সেজে যায়। ওরা ভিতরে ঢুকে বলে যে আমার ওয়াইফের তো একটু ওয়াশরুম যেতে হবে। তখন ওরা বলে কেন, এখানে তো এরকম কোনো সার্ভিস নেই, আপনি হোটেল নিতে পারেন। কিন্তু ও তো বলে জাস্ট একটু ওয়াশরুমেই যাব, তাছাড়া কিছুই নয়। এরপর আমরা দেখি ওরা তো ওর সাথে কথা বলতে থাকে, আর তখনই সেখান দিয়ে জেরিম যাচ্ছিল। ওরা তো জেরিমকে দেখে বুঝতে পারে যে এই মেয়েটার জন্য ডানার এত সমস্যা হচ্ছে। এরপর আমরা দেখি ওরা তো জেরিমের নাম ধরে ডাকতেও থাকে। জেরিম সায় দিলে ওরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। এরপর জেরিম যখন কাজ করে বাড়ি ফিরছিল, তখন ও রাস্তায় ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল আমরা দুজন একসাথে ডিনার করব, আর কিছু ভালো খাবার অর্ডার করো। তখনই ওরা দুজন ওর তো পথ আটকে ফেলে, আর বলে তোমাকে তো আমাদের সাথে যেতে হবে, তোমার পূর্বপুরুষের অনেক খারাপ অবস্থা, আর তাদের
তাদের জন্যই আমাদের সাথে যেতে হবে আর প্রার্থনা করতে হবে। ও তো বলে আমি কেন তোমাদের সাথে যাব, আর এগুলো এখন ভাবার আমার সময়ও নেই, আমার তাড়াতাড়ি চলে যেতে হবে। তখন ওরা তাড়াতাড়ি ওকে ধরে ফেলে। ও তো পেপার স্প্রে করতে যেয়ে ওর চোখে স্প্রে করে ফেলে। আর এই লোক দুটোর তখন আরও সুবিধা হয়ে যায়, আর ওকে ধরে নিয়ে ওরা গাড়ির মধ্যে করে নিয়ে যায়। জেরিন তো এদিকে চিল্লাতে থাকে। এরপর আমরা ওর ফ্রেন্ডকে দেখি। ওর ফ্রেন্ড তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিল, কিন্তু ও তো আসে না। আর ও বারবার ফোনে ট্রাই করতে থাকে, কিন্তু ওর ফোনটাও তো কেউ রিসিভ করে না। এরপর ও তো হোটেলের মধ্যে চলে আসে ওকে খোঁজার জন্য। ও যখনই হোটেলের মধ্যে ঢুকে ও তো সেখানে জারিমকে দেখতে পায়। জারিমকে দেখে ও তো একেবারে অবাক হয়ে যায় যে এত হ্যান্ডসাম একটা ছেলে। ও তো জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এখানকার সিও নাকি? তখন ও তো বলে, হ্যাঁ আমি এখানকার সিও। আর ও তো তখন বলে, আমি জেরিমের ফ্রেন্ড, জেরিম আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু ও তো অনেকক্ষণ আমার কাছে আসেনি, এই জন্য আমি ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আর এরপর ওর ফ্রেন্ড তো বলতে থাকে যে জেরিম আমায় বলেছেন ওর সিও অনেক বেশি হ্যান্ডসাম আর অনেক টল, দেখতে খুবই কিউট। ও এটা শুনে অবাক হয়, বলে তাই নাকি? এই কথা ও আমার নিয়ে ভাবে কখনো তো বলেনি। আর এরপর ওর তো ওই কথাটাও মনে হয় যে ওকে বলেছিল যে ওর থেকে দূরে থাকতে। এরপর আমরা জেরিমকে দেখতে পাই, ওকে তো আটকে রাখা হয়। আর ওই লোক দুটো ওকে বলতে থাকে যে তোমার জন্যই আমাদের ডানার এত সমস্যা হচ্ছে, তোমার জন্যই ওদের বিয়েটা এগোচ্ছে না, আর ওই ছেলেটাও এখন তোমায় পছন্দ করে। ও তো বলে এরকম কিছুই নয়, আমি তো এখানে কাজ করি আর আমি খুবই গরিব, আমাকে আমার সিও কখনোই পছন্দ করবে না, সে তো সবসময় আমাকে শুধু বকতেই থাকে। তখন লোক দুটো বলে আমি তো বিশ্বাস করতে পারলাম না, তোমার জন্যই ডানা খুব ডিস্টার্ব থাকে, তাই তোমার তো একটা ব্যবস্থা করতেই হবে। এরপর লোকগুলো বলে যে তোমার রঙের প্রত্যেকটা জিনিস কেটে কেটে আমরা বিক্রি করবো, তাহলে অনেক টাকাও পাবো। তখন অত বলে আমি প্রচুর ড্রিঙ্কস করি, আর দেখো আমি একেবারে মোটাও নই, এগুলো তোমাদের খুব একটা টাকা হবে না, তাই আমায় ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে প্রচুর খাবার খাবো আর হেলদি হব, তারপর আমায় আবার ধরে নিয়ে এসো। তখন লোকগুলো তো বলে না না, তোমাকে তো ছাড়া যাবে না, তোমার একটা ব্যবস্থা আমরা এখনই করব। এরপর ওদের ক্ষুধা লেগে যায় আর ওইখান থেকে ওরা চলে যায়। জেরিমের হাত পাতেও বাঁধা থাকে। তখন ও তো খেয়াল করে যে ওর ফোনটা ব্যাগের মধ্যেই ছিল। আর এরপর ও তো জোরে জোরে কথা বলতে থাকে যাতে করে ফোনটা খুলে যায়। ও তো ভয়েস লক দিয়ে ফোনটা খুলেও ফেলে। আর এরপর ও তো ওর ফ্রেন্ডকে ফোন করে, ভয়েস লগের মাধ্যমে ওর ফ্রেন্ডের ফোনে ফোন চলে যায়। এদিকে ওর ফ্রেন্ড তো এখানে গেম খেলছিল আর ওর কাছে জারিমও ছিল। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ড খেলতে খেলতে ফোনটা খেয়াল করে যে তার কাছে ফোন এসেছে। ফোনটা রিসিভ করলে বুঝতে পারে যে জেরিমকে আটকে রাখা হয়েছে। এটা শোনার সাথে সাথে জারিম তো ফোনটা নিয়ে নেয় আর বলে আমার কাছে দাও। আর ও তো তখন কথা বলতে থাকে আর বলে তুমি কোথায় আছো? তখন ও তো বলে আমি জানি না, আমাকে তো কিডন্যাপ করে, আমি বুঝতে পারিনি কোন লোকেশনে নিয়ে এসেছে, তবে এখানে অনেক পুরাতন কিছু জিনিস দেখতে পাচ্ছি, মনে হচ্ছে পুরাতন কোনো কারখানা। তখন এই শোনার সাথে সাথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আর ও যখন গাড়ি চালাচ্ছিল আর বলছিল আমি অবশ্যই তোমাকে বাঁচাবো, তুমি কোনো টেনশন করো না। আর পাস্টের আমরা ঘটনা দেখতে পাই, ছোটবেলায় ওকেও তো এভাবে কিডন্যাপ করা হয়েছিল। এরপর আমরা দেখি ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ও তো ওকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি গাড়ি চালায় যাতে করে জেরিমের কিছু না হয়। এরপর আমরা দেখি লোক দুটো তো ওখানে চলে আসে আর ওকে বলে তুমি এই চাকরি থেকে রিজাইন করো, না হলে তোমার খবর আছে। ও তো বলে চাকরি চলে গেলে আমি কি করব, আমি তো খুবই গরিব। তখন লোকগুলো বলে ঠিক আছে, তাহলে তোমার চুল আমরা কেটে নিই, চুল কেটে আমরা এটা বিক্রি করে দিব, তাহলে অনেক টাকা পাবো। আর এখন তো সবাই অনেক সার্জারি করে। আর ওর কাছে পেপারটা এগিয়ে দেয়, বলে তাড়াতাড়ি সাইন করো। ও তো বলে ঠিক আছে আমি সাইন করছি, কিন্তু আমার চুল কেটো না, কেননা আমি তো এবছরই বিয়ে করব, আর টাক হয়ে গেলে আমার তো বিয়েতে ভালো লাগবে না দেখতে, আর ফটোও ভালো আসবে না, আমি তার থেকে চাকরিটাই ছেড়ে দিই। এরপর দেখা যায় ওখানে তো একটা শব্দ হয়। ওরা তাকিয়ে দেখতে পায় সেখানে তো জারিম চলে এসেছে। জামিন একটা নিউ ভাইবস নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। লোকগুলো তো ওকে চিনে ফেলে, কিন্তু জামিন তো ওদের চিনতো না যে এটা ডানার লোকজন। এরপরও দেখা যায় যে ও বলতে থাকে ওদের ছেড়ে দাও। লোকগুলো বলে আমরা তো ছাড়ার জন্য কি ধরে নিয়ে আসিনি, ওর দিয়ে তো আমার কাজ আছে। তখন জামিন তো বলতে থাকে ঠিক আছে, তোমাদের ব্যবস্থা তাহলে আমিই করছি। এরপর আমরা দেখি লোক দুটো তো ওর কাছে যায় আর ফাইট করতে থাকে। আর ওই লোক দুটোকেও ও তো ভীষণ মারতে থাকে, একেবারে দুটোকেই কাট করে ফেলে। এরপরে জামিন তো জেরিমের কাছে যায় আর কি ওর কাছে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কি ঠিক আছো নাকি। আর এরপর ওকে তো জড়িয়ে ধরে, বলে আমি তোমায় বলেছিলাম আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব, আর তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। তখন জেরিম তো কিছু একটা অনুভব করতে পারে যে ওর জন্য সে কতটা দুর্বল। আর এই মোমেন্টেই সে এপিসোডটি শেষ হয়ে যায়।
এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।